ওকে, সো আমি শুরুতে একটু রিগ্রুপ করে নেই পুরো বিষয়টা, সো দ্যাট আজকে আমরা মোরলেস বলা যায় অলমোস্ট শেষ ক্লাস, মানে বেসিকের বেসিক পার্টটা কভারের। আরেকটা ক্লাস নিব, নেক্সট ক্লাসের পরে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাব, অর্থাৎ একটা পুরো ডিপ লার্নিং স্ট্রাকচারের প্রত্যেকটা বেসিক নেক্সট ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। দেন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাব। তো সোফার আমি যদি একটু রিগ্রুপ করি, তো আমরা যেটা ডিসকাস করলাম সোফার সেটার জন্য, তো যেটা আমরা এখন পর্যন্ত দেখলাম যে আপনারা তো ডেন্স লেয়ার মানে বুঝতেছেন, রাইট? যে প্রত্যেকটা নিউরনের সাথে যখন প্রত্যেকটা নিউরন কানেক্টেড হচ্ছে সেটাকে আমরা বলছি ডেন্স লেয়ার। এখানে আমাদের এটা ইনপুট, এটা হিডেন লেয়ার, দিস ইজ হিডেন লেয়ার, এবং এটা আমার আউটপুট লেয়ার। তো এখান থেকে আমার আউটপুট যাচ্ছে। তো সোফার আমরা যেটা দেখলাম যে আমরা ডেটা দিচ্ছিলাম এবং আমরা ওয়েট যাচ্ছিল, ওয়েট এন্ড বায়াস, এবং সেটা আসলে হিডেন লেয়ারের ইনপুট যেটা পাচ্ছিল হিডেন লেয়ার, অর্থাৎ আমরা দেখেছিলাম জেড, রাইট? আমরা জেড হিসেবে সোফার কি জানি ইকুয়েশনটা? xi plus x2w2। হ্যাঁ, আমাদের এই হিসাবে এভাবে যাবে, তারপর লাস্টে গিয়ে আমাদের বললাম বায়াস, আমি সিঙ্গেল রাখলাম বায়াস। তো এই জেডটাকে আমাদের কি করতে হতো, যে আমরা এই জেডটাকে একটা ফাংশনের মধ্যে দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি। এভাবে এক্স্যাক্টলি ট্রু ফর অল হিডেন লেয়ার্স। এবং এই হিডেন লেয়ারে আমার এই ফাংশনের থ্রুতে এখন নতুন যে জেড নিউ বের হচ্ছিল সেটা আমাদের ইনপুট হিসেবে কাজ করছিল। জেড এন যদি আমি বুঝাই, দেন আমরা এখানেও একটা ফাংশন ইউজ করে দেন ফাইনালি আমরা এখানে একটা জেড দিচ্ছিলাম, দেন আমরা এখানে সিগময়েড ইউজ করছিলাম, রাইট? সেখান থেকে আমরা পাচ্ছিলাম আমাদের আনসার। তো আমরা যখন ফাংশনগুলো ইউজ করছিলাম তখন আমরা বলেছি যে আমরা প্রত্যেকটা লেয়ারে সিগময়েড ইউজ করি না, বিকজ কোন প্রবলেমটার কারণে? এটা হচ্ছিল ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ওকে, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট এর কারণে আমরা প্রত্যেকটা লেয়ারে সিগময়েড ইউজ করছিলাম না। তো আমরা সেটা সলভ করার জন্য নিয়ে আসছিলাম রেলু, রাইট? রেলু ভ্যানিশিং গ্রেডিং এর প্রবলেমটা সলভ করলেও রেলুর সাথে নতুন একটা প্রবলেম নিয়ে আসছিল, সেটার নাম দিয়েছিলাম আমরা ডাইং রেলু। ডাইং রেলু, যেটা আসলে নিউরন গুলো আমার তখন ডেড হয়ে যাচ্ছিল। তো সেটা সলভ করার জন্য আমরা নিয়ে আসছিলাম আসলে লিকি রেল, যেখানে আমরা একটা লিক অ্যাড করছিলাম সো দ্যাট নিউরন গুলো যাতে কিছুটা হলেও মানে বলেছিলাম যে একটা কোমা ফেজে হয়তো চলে যাবে, কিন্তু কোমায় গেলেও সে কোন একটা ফেজে, কোন একটা ইপকে, কোন একটা সময় দেখা গেল সে আবার হয়তো অ্যাক্টিভেট হচ্ছে। তো সেটা আমরা লিকি রেলুতে সলভ করছিলাম। সো লিকি রেলুতে যেটা ছিল যে আলফা আমাদের জন্য ছিল একটা হাইপার প্যারামিটার, যেখানে আমরা সেটাকে টিউন করে বা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন ভ্যালু আমরা ইউজ করে করে লিকটা ক্রিয়েট করতাম। কিন্তু লিকটাকে যখন আমরা প্যারামিটারে কনভার্ট করেছিলাম সেটার নাম হয়ে গিয়েছিল প্যারামেট্রিক রেলু, অর্থাৎ তখন সেটা প্যারামিটার হিসেবে মেশিন নিজে আপনার ট্রেনিং ফেজ গুলোতে লার্ন করে নিচ্ছিল যে আসলে এই লিকটা কতটুকু হবে। এবং ফাইনালি আমরা একটা স্মুদিং ইফেক্ট সহ পেয়েছিলাম ইলো, যেটা একটা অ্যাক্টিভেশন ফাংশন, যেখানে বাউন্সিং ইফেক্টটা আর থাকলো না, যে স্মুথলি আমরা পাচ্ছিলাম যে ডেরিভেটিভস গুলো। সো অ্যাক্টিভেশনে আমরা এই পার্টগুলো ওভারঅল ডিসকাস করেছি। তো এখন যদি আমরা গো ব্যাক টু দা, এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তো আমরা যদি এখন ব্যাক করি, যে আমরা শুরুতে আমাদের যে এআই ক্রিয়েট করেছিলাম একটা সিকোয়েন্সিয়াল মডেল দিয়ে আমাদের এআইটা ক্রিয়েট করেছিলাম। দেন আমরা এআই তে আমরা অ্যাড করেছিলাম লেয়ার্স, অর্থাৎ আমি কোডটা পুরোপুরি লিখছি না, এটা তো আপনাদের আছে। তো আমরা এআই তে আসলে অ্যাড করেছিলাম
ইনপুট হিসেবে একটা ডেন্স লেয়ার, যেখানে আমরা আসলে তাকে ইউনিট দিয়েছিলাম ফর সে 1 2 3 যে কোনো একটা, দেন আমরা তাকে আসলে একটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়েছিলাম এবং তাকে আমরা এটা আদার দেন এনি ফাংশন আদার দেন সিগময়েড, এবং আমরা তাকে একটা ইনপুট শেপ দিয়েছিলাম, রাইট? মনে আছে তো? ইনপুট শেপ দিয়েছিলাম তাকে। এই ইনপুট শেপটা ডিপেন্ড করছিল আমার ডেটার উপরে। আমার আমার যে D1 আমি দিচ্ছি আমার ডেটার উপরে। সো এই D1 এর আমরা দুটো পার্ট ডিসকাস করেছিলাম। একটা করেছিলাম যে আমার যখন আমার এখানে চ্যানেল শো, অর্থাৎ আমার যখন কালার ইমেজ আমরা ইউজ করছিলাম, তখন আমার ডেটা যে ইনফরমেশন ব্রিং করে সেটা গ্রে স্কেলে তার চেয়ে কম, এবং আমরা যখন ইমেজ সাইজ কম ইউজ করছিলাম, আরেকটা ছিল সাইজের উপর, তখনও কম সাইজ হলে ইনফরমেশন কম ছিল। তো এটা ছিল আমাদের ডেটা রিলেটেড যে কথাবার্তা। সেটা সেই যে ডেটাটা আমরা ইনপুট করছিলাম সেই ডেটাটার আমরা ইনপুট সেট দিয়ে দিচ্ছিলাম। দেন আমরা এরপরে আমরা হিডেন লেয়ার অ্যাড করেছিলাম। তো হিডেন লেয়ারে সেম আমরা একটা ডেন্স হিডেন লেয়ার অ্যাড করেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা নিউরন কানেক্টেড ছিল প্রত্যেকটার সাথে। সেখানে আমরা 64 ফোর্সে আমরা আপাতত এক্সাম্পলের খাতিরে ইউজ করি। এখানেও আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করেছিলাম আদার দেন সিগময়েড। দেন আমরা ফাইনালি একটা আউটপুট লেয়ার, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে একটা আউটপুট লেয়ার অ্যাড করেছিলাম, সেটাও ড্যান্স ছিল, অর্থাৎ প্রিভিয়াস প্রত্যেকটা নিউরনের সাথে সে কানেক্টেড একটা ইউনিট। এবং এই ক্ষেত্রে এসে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সিগময়েড। এরপরে আমরা এসে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আমরা কম্পাইল করেছি। আমরা কম্পাইল করার সময় ইউজ করেছিলাম একটা অপটিমাইজার। সেই অপটিমাইজারটা ছিল এসটিডি। তারপর আমরা ইউজ করেছিলাম একটা লস। এই লসটা ছিল বাইনারি ক্রস এন্ট্রপি। বাইনারি ক্রস এন্ট্রপি। ইয়েস। এবং আমরা একটা ম্যাট্রিক্স ইউজ করেছিলাম। এই ম্যাট্রিক্সটা ছিল অ্যাকুরেসি। আমরা জানি যে অ্যাকুরেসি ভ্যালিডেশন সেটের ম্যাট্রিক্স অ্যাকুরেসি ট্র্যাক করে আমরা বুঝতে পারতাম যে আমাদের মডেলটা কতটুকু জেনারেলাইজড হচ্ছে। ট্রেনিং অ্যাকুরেসি অনেক ভালো হলেও ভ্যালিডেশন অ্যাকুরেসি যদি ভালো না হতো, আমরা বলতাম মডেল ওভারফিটিং প্রবলেম, রাইট? অর্থাৎ ধরেন ট্রেনিং অ্যাকুরেসি যদি আমার 99% থাকতো, কিন্তু ভ্যালিডেশন অ্যাকুরেসি যদি আমার 60% থাকতো, আমরা বলতাম মডেল ওভারলার্ন করেছে ফর স্পেসিফিক সাম এক্সাম্পল, কিন্তু জেনারেলাইজড না। তো এই গ্যাপটা যত কম হবে মডেল তত জেনারেলাইজড হচ্ছে। আমরা লস ফাংশনে বাইনারি কস এন্ট্রপি আমরা ডিটেইল ডিসকাস করেছি, কিভাবে বাইনারি কস এন্ট্রপি লসটাকে একটা নাম্বার আকারে আউটপুট দিচ্ছে এবং সেটা রিডাকশনের ক্ষেত্রে সে কিভাবে একটা ভালো ম্যাট্রিক্স। যে বিষয়টা আমরা তেমন একটা ডিসকাস করি নাই সেটা হচ্ছে অপটিমাইজার, রাইট? তো আজকে আমরা মেইনলি অপটিমাইজার পার্টটাতে ফোকাস দিব বেশি। তো এটার সমস্যা কি? তো অপটিমাইজার, অপটিমাইজারটা হচ্ছে আমরা যদি লস থেকে ব্যাক, আমাদের লস ফাংশন ছিল মনে আছে? সো লস ফাংশন হচ্ছে হোয়াট, অর্থাৎ বেসড অন হোয়াট আমরা আমাদের যে গ্যাপটা, লস তো আমরা আসলে গ্যাপ অ্যানালাইসিস করতেছি আমাদের অ্যাকচুয়ালের সাথে আমাদের প্রিডিক্টেডটার গ্যাপ কত বড়। লস যদি বড় হয় তো আমার গ্যাপটা তত বড়, আমার টার্গেট হচ্ছে লসটাকে যত পারি আমরা মিনিমাইজ করব। যে লসটা হচ্ছে আমার একটা ইন্ডিকেটর, ম্যাথমেটিক্যাল ইন্ডিকেটর, যেটা আমাকে বলতেছে যে কমে সে তার ভ্যালু কমানোর ফলে আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে তোমার মডেলটা ভালোর দিকে যাচ্ছে, দ্যাট মিনস তোমার গ্যাপটা কমতেছে। কিন্তু আমরা যদি হাউ নিয়ে চিন্তা করি কিভাবে সেটা হচ্ছে, তাহলে সেই পার্টটা কিন্তু হচ্ছে অপটিমাইজার থ্রোতে, ঠিক আছে? সো অপটিমাইজার থ্রোতে সেটা হচ্ছে দ্যাট মিনস অপটিমাইজার হচ্ছে প্যারামিটার, আমার মডেলের যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার এর সাথে লসের একটা কানেকশন ঘটায়।
আমরা ইন্ডিভিজুয়ালি লসটা দেখেছি, অপটিমাইজার এখন আমার লস এবং প্যারামিটারের মধ্যে কানেকশনটা নিয়ে আসতেছে। অর্থাৎ প্যারামিটার, আমার আপাতত প্যারামিটার কি ওয়েট এন্ড বায়াস যদি বলি, হ্যাঁ, আমার এই দুইটা প্যারামিটার বেসড অন লস অপটিমাইজড হচ্ছে থ্রু দ্য অপটিমাইজার। এটা হচ্ছে আমার বেসিক, একদম সিম্পলি আমি এক্সপ্লেন করলাম, এটা হচ্ছে আমার অপটিমাইজার। এখন এই যে অপটিমাইজেশন প্রসেসটা, সেটা হওয়ার যে প্রসেস আমরা সেটা বলেছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যখন বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের এই সাইডে যদি এটা যদি আমাদের এটা যদি আমাদের কস্ট হয়, এটা হচ্ছে আমাদের গ্লোবাল মিনিমা, এবং আমার ওয়েট যদি এদিকে অ্যাডজাস্টেড হয়, আমার টার্গেট হচ্ছে এই জায়গায় আমি রিচ করব। এই জায়গায় তখনই রিচ করব যখন আমার কস্টটা হচ্ছে লোয়েস্ট। সো এখন এই প্রসেসটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা বলে ডিসেন্ডিং অর্ডারে আমার গ্রেডিয়েন্টটা এই জায়গায় পৌঁছাবে, আমার এক্সপেক্টেড আউটকাম ওভারঅল আমার মডেলের। এখন এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা যদি আমার প্রত্যেকটা, এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা আমরা যখন বলছিলাম তখন আমরা বলেছি আমাদের ওভারঅল প্রত্যেকটা ট্রেনিং এক্সাম্পল এখানে ইনক্লুডেড। মনে আছে আমি লস থেকে এসেছিলাম কস্ট ফাংশনে, যেখানে আমার ওভারঅল, অর্থাৎ ধরেন আমার যদি 300 ইমেজ হয়, 300 ইমেজে সে গো থ্রু করে সে আমার একটা ওয়েট অ্যাডজাস্ট করবে। এই যে আমার একটা ওয়েটের যে অ্যাডজাস্টমেন্ট সে দিবে সেটা কেমন ছিল, ওয়েট অ্যাডজাস্টমেন্টের ফর্মুলাটা ওয়েট নিউ ইকুয়ালস টু ওয়েট ওল্ড মাইনাস লার্নিং রেট আর একটা ডেরিভেটিভ। ঠিক আছে, এখন ম্যাথমেটিক্যাল দেখেন কেন আগে তো আমি সময় দিয়েছি, রাইট নাও আমি আর ইকুয়েশনে তো আমার ডিটেল লিখতে হচ্ছে না। ইফ ইউ হ্যাভ কনফিউশন গো ব্যাক টু দ্যাট সেশন, আপনি এটার আইডিয়া পেয়ে যাবেন। তো আমরা লার্নিং রেটের সাথে ডেরিভেটিভস এইভাবে আমরা সেটা করেছি। এখন সে এই যে ওয়েট নিউটা সে বের করে নিয়ে আসতো, সে ওভারঅল একটা ওভারঅল এক্সাম্পলের উপর সে করতো। এটা একটা এক্সট্রিম। এক্সট্রিম মিনস আপনার যা কিছু আছে সবগুলো দেখবে, দেন সে ওয়েটটাকে অ্যাডজাস্ট করবে। ক্লিয়ার বিষয়টা? এখন যদি আমরা যেটা ইউজ করেছি, আমরা বলছি এসজিডি। এসজিডি এর ফুল হলো স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এবং স্টকাস্টিকের ক্ষেত্রে আসলে কি হয়, স্টকাস্টিকের ক্ষেত্রে একটা ইমেজ একটা দেখবে, সে দেখে ওয়েটটাকে অ্যাডজাস্ট করবে, করে দেন নেক্সটটাই যাবে, নেক্সট লার্নিং দিয়ে আবার ওয়েটটাকে অ্যাডজাস্ট করবে, দেন তার মানে সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক্সাম্পলের উপর বেস করে সে ওয়েটটাকে অ্যাডজাস্ট করবে। এক স্ট্রিমে হলো পুরো সব কিছু, আরেক স্ট্রিমে হলো 1 by 1। ইন বিটুইন যেটা আছে সেটার নাম হচ্ছে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এখানে যেটা হয় যে নাম্বার যেটা নেই সেটাকে যদি আমরা কে বলি, সেই কে এর ভ্যালুটা হচ্ছে আসলে কে লেস দেন 300। তার মানে 300 এর নিচে যে কোনো একটা নাম্বার নিয়ে সে ব্যাচ ফর্ম করতে পারে। ফার্স্টে সে 50 নিল, কে এর ভ্যালু যদি 50 হয়, তাহলে এভরি 50 গ্রুপ অফ ইমেজের জন্য সে ওয়েটটাকে অ্যাডজাস্ট করবে। কোনো কনফিউশন আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মিনি ব্যাচ এন্ড স্টকাস্টিক। ওকে, সো প্রসেস কিন্তু সেম। আমি এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। ঠিক আছে, আপনারা কি আপনাদের স্ক্রিনে আমার কার্সরটা দেখতে পান? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এই যে প্রসেস, এইখানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা হচ্ছে ওয়েট অ্যাডজাস্টেড যে হচ্ছে সেটা কোন ওয়েতে হচ্ছে, দিজ আর অপটিমাইজ। আমি এখনো প্রবলেমে যাই না, আমি জাস্ট বললাম সিম্পলি যে একটা নিয়ে করলে কি হচ্ছে, কমপ্লিট নিয়ে করলে কি হচ্ছে, মিনি ব্যাচ নিয়ে করলে কি হচ্ছে। তো এখন আসলে প্রথমত আমি যদি এই যে কনভেক্স আমাদের কস্ট ফাংশন ছিল, এটা তো আসলে মানে ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট সিচুয়েশন, যেটা আসলে আমরা তেমন একটা আমরা পাবো না।
আমাদের সিচুয়েশন যদি আমি এখন সেকেন্ডারি লেভেলে কমপ্লেক্সিটিটা চিন্তা করি, এখন আমি টারশিয়ারি যাচ্ছি না, সেকেন্ডারি লেভেলে কমপ্লেক্সিটি যদি চিন্তা করি এবং আমার কস ফাংশনটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, সরি ফর দ্য ড্রয়িং, মানে এখনো ওইভাবে ইউজ টু হয়ে উঠতে পারিনি। সো লেটস ড্র अगेन। সো আমার এক্সপেকটেশন যদি হয় সেন্টারে পৌঁছানো, ফর সে দিস ইজ আওয়ার গ্লোবাল মিনিমা, তাহলে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ফর সে জিডি, জিডির ক্ষেত্রে হচ্ছে ইট ইজ এটা যাবে হলো ঠিক এইভাবে, বিকজ খেয়াল করে দেখেন, বিকজ তার কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি, অনেকগুলো এক্সাম্পল দেখে দেখে সে অ্যাডজাস্ট করতেছে। আমরা এক্সপেক্ট করতে পারি সে এদিক সেদিক, মানে ওই যে বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বলে না, তো আপনি এমন ধর ওর তো প্রচুর জ্ঞান, তাই না, ও প্রত্যেকটা থেকে নলেজ গেদার করে সে যাচ্ছে, তার ভয়ঙ্কর কিছু করার সম্ভাবনা তার কম। কিন্তু সকাস্টিকের ক্ষেত্রে কি হবে, সকাস্টিকের ক্ষেত্রে হবে কি, সে একবার এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। ইভেন মিনি ব্যাচ ও যদি আমরা চিন্তা করি, মিনি ব্যাচ হলো এক্স্যাক্টলি সেম, তো ফাইনালি গিয়ে সে হয়তো গিয়ে এটা হলো, ঠিক আছে। তো এটা এটা এখন ধরেন এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে এইটা যদি আমার স্ট্রেট লাইন হয়, তার মানে এখানে প্রচুর নয়েজ আছে, তাই না, যেটা গ্রেডিয়েন্ট ডিসেন্টে ছিল না, এখানে প্রচুর নয়েজ আছে। তাহলে এটা যদি আমার মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি বলি আমরা এটাকে, তাহলে তো আপনারা বলতেই পারেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেহেতু সোজা, নলেজ বেশি এবং 100% সে মিনিমাতে গিয়ে পৌঁছাচ্ছে, তা আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করবো না কেন? এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করব না কেন সেটা আসলে আপনারা অলরেডি আপনাদের অনেকটুকুই জানা। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা ইউজ করব না, প্রথমত হচ্ছে এটা কম্পিউটেশনাল যে পাওয়ার, মানে কম্পিউটেশনাল যে পাওয়ার দরকার সিস্টেম থেকে, সেটা খুব এক্সপেন্সিভ। ফরসে রিয়েল ওয়ার্ল্ডে তো আসলে 300 ইমেজ নিয়ে কাজ হবে না, সেখানে হচ্ছে ইনপুট আপনার বিলিয়ন বিলিয়ন হচ্ছে মানে মিলিয়ন্স অফ ইমেজ, বিলিয়ন্স অফ ডেটা ইনপুট, তাই না? তো সেটা যদি পুরোটা ধরে সে যদি কনভার্জেন্স, মানে সে গ্লোবাল মিনিমাতে পৌঁছাতে যায়, তাহলে হয়তো দেখা গেল ইয়ার্স আফটার ইয়ার্স আফটার ইয়ার্স লাগবে। হ্যাঁ, আবার ধরেন একে তো বললাম এক্সপেন্সিভ, দ্বিতীয় বললাম অনেক সময় লাগে। তাই মোস্ট অফ দ্য কেসেস গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ওইভাবে ইউজ হয় না। যেটা হয় যে মিনি বেস গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়। সকাস্টিকের ক্ষেত্রে প্রবলেমটা কি হতে পারে দেখি আপনি একটু চিন্তা করে শেয়ার করেন তো কেউ একজন। ভাই সলিউশনটা হয়তো এমনও হতে পারে যে মার্জিং হয়তো করলো না, মিনিমাতে যে গ্লোবাল মিনিমা যদি না থাকে, লোকাল কিছু মিনিমা থাকে, সে ওই লোকাল মিনিমাতেই বারবার ঘুরতে থাকবে আর কি। হ্যাঁ, সেটা হতে পারে। আবার হতে পারে গ্লোবাল মিনিমাতে পৌঁছায় সে আবার বাউন্স ব্যাক করলো, জি হ্যাঁ, তার ওটাও হতে অল্প পারে। লার্নিং, হ্যাঁ, আবার আবার তার ভেরিয়েন্স অনেক হাই থাকবে। কেন ভেরিয়েন্স হাই থাকবে? কারণ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং এ দেখা যাচ্ছে সে ডিফারেন্ট ডিফারেন্ট কি ওয়েতে, আপনারা এখানে মুভমেন্ট গুলো খেয়াল করলে তো বুঝতেছেন যে হ্যাঁ কিভাবে সেটা ভেরিয়েন্স হাই। আমি বললাম না ভেরিয়েন্স কিন্তু হাই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য যেটার ইনিশিয়েট করা হলো, সেটা হচ্ছে এখানে আসলে ওয়েটেড একটা চিন্তা ভাবনা করা হলো। ওয়েটেড চিন্তা ভাবনা মানে হচ্ছে একটা টার্ম নিয়ে আসা হলো গামা, এবং এই গামাটাকে যেটা করা হলো যে একদম লেটেস্ট যে আমার স্টেপ, সেই লেটেস্ট স্টেপকে ওয়ান ওয়েট দিয়ে তার ইমিডিয়েট যেটা প্রিভিয়াস স্টেপ, তার লার্নিংটাকে দেওয়া হচ্ছে গামা, তার ইমিডিয়েট আগের স্টেপটাকে দেওয়া হচ্ছে গামা স্কোয়ার, তার আগের ইমিডিয়েটটাকে দেওয়া হচ্ছে গামা কিউব, এবং সবগুলোর যোগফল নিয়ে সে মুভ করতেছে সামনের দিকে। তাহলে এখন কি হচ্ছে? আগে যেটা হচ্ছিল যে সে একটা স্পেসিফিক লার্নিং ছিল, এই গ্রুপের লার্নিং এর সাথে এই গ্রুপের লার্নিং, নেক্সট গ্রুপের লার্নিং এর কোনো কানেকশন নেই, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা গ্রুপের লার্নিং থেকে। আবার এখানে মুভ করতেছে
আগের গ্রুপের লার্নিং এর কোনো কানেকশন নেই। এখন কি করতেছে, সে এইটা নিবে, ঠিক আছে, এটাকে ওয়েট দিবে 1, এটার ইনফরমেশনও সে নিবে এবং সেটার ওয়েট দিবে গামা, এটার ইনফরমেশনও নিবে, সেটার ওয়েট দিবে গামা স্কোয়ার। তাহলে কি হচ্ছে, একটু স্মুথ হচ্ছে কিনা আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। তাহলে এই যে হিয়ার এন্ড দেয়ার সেটা একটু ছোট হয়ে আসবে, হয় লেন্থ ছোট আসবে, নাহলে স্টেট হবে একটু। এখন এই গামার ভ্যালুটাকে মোস্ট অফ দ্য কেসেস মানে যে সেটের যে ভ্যালু সেটা 0.9 ধরে নেওয়া হয় মোস্ট অফ দ্য কেসেস। স্টিল ইউ ক্যান মানে ফাইন টিউন করে দেখা যায় একটু এদিক সেদিক করে, বাট মোস্ট অফ দ্য কেসেস 0.9। তো এখন 0.9 কে যদি আপনি প্রথমটাকে ধরেন, আপনার ফর এক্সাম্পল 5 আসলো, তাহলে প্রথম ভ্যালুটা আমার 5 থাকবে, দ্বিতীয় ভ্যালুটা হয়ে যাবে 5 ইন্টু 0.9, তৃতীয় ভ্যালুটা হয়ে যাবে 5 ইন্টু 0.81। এভাবে আপনার ভ্যালুটা কমতে থাকবে এবং সবগুলো সামেশন মিলে আপনার সে মুভমেন্টটা করবে। তো এই ওয়েতে একটু স্মুথিং করে আমরা মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্টটাকে কিছুটা সলভ করার ব্যবস্থা করব। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যেটা আমি বললাম যে টারশিয়ারি কমপ্লেক্সিটি, সেই যে আপনার যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা যে ফিল্ডে হবে, আমরা কনভেক্স ওয়েতে দেখে আসছিলাম, সেই ফিল্ডটা আসলে হচ্ছে ফরসে হচ্ছে এই ধরনের মোস্ট অফ দ্য ডিপ লার্নিং ক্ষেত্রে। তাহলে দেখেন যে এই জায়গায় যখন পৌঁছাচ্ছে সে কিন্তু ফুললি স্যাটিসফাইড হয়ে যাওয়ার কথা এর যে কোনো একটা পজিশনে, রাইট? তো এই প্রত্যেকটা পজিশনটাকে আমরা বলতেছি লোকাল মিনিমা। যখন আপনার গ্লোবাল মিনিমার বাইরে আদার কোনো মিনিমা থাকবে, অল দোজ মিনিমা হলো লোকাল মিনিমা। এখন আমরা যে অ্যাভারেজটাকে আমরা যে সলভ করে নিয়ে আসলাম, একটু স্মুথ করে নিয়ে আসলাম, সেই স্মুথিং ইফেক্টের ফলে যেটা হবে, এই জায়গায় আসার পরে আমরা তো আমাদের ওয়েট অ্যাডজাস্টমেন্টের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ডাব্লিউ নিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ওল্ড হয়ে যাবে, রাইট? অর্থাৎ এই জায়গা থেকে আর মুভমেন্ট হচ্ছে না, ওয়েট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেম ওয়েট, সো মুভমেন্ট হচ্ছে না। তাহলে এই প্রবলেমটা আমাদের এখন ওভারকাম করতে হবে। সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য যেটা নিয়ে আসা হলো সেটা হচ্ছে মিনি ব্যাচ, অথবা ইন জেনারেল আপনি গ্রেডিয়েন্ট ডিসেন্ট বলতে পারেন, উইথ মোমেন্টাম। তো এই মোমেন্টামটা দেয়া হচ্ছে এই কারণে যে, ফর এক্সাম্পল, সে যখন এখান থেকে লার্ন করে নিয়ে আসতেছে, তাকে আমরা একটা মোমেন্টাম দিতে চাই, সো দ্যাট সে যখন মিনিমাতে পৌঁছাবে হি ক্যান জাম্প ওভার এবং সে আবার ডিসেন্ট হতে পারে। এই যে মেকানিজম, সেই মেকানিজমটাকে অ্যাড করাকে বলা হচ্ছে মোমেন্টাম। এখন এই কাজটা আসলে কিভাবে করা হচ্ছে? এই কাজটা করা হয় আপনার লার্নিং রেটটাকে সবসময় একটু হায়ারের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ লার্নিং রেটটাকে এক্সপ্লোর করা, লার্নিং রেটটাকে বাড়ানো। নট লাইক যে মানে লার্নিং রেটটা গ্র্যাজুয়ালি কমতে পারবে, সেই কমাটাকে প্রিভেন্ট করা, এবং প্রিভেন্ট করে আমরা মোমেন্টাম অ্যাড করে দেই, সেই মোমেন্টামের থ্রুতে সে হচ্ছে গ্র্যাজুয়ালি সে উপরের দিকে উঠতে থাকে। তো এখানেও মোস্ট অফ দ্য ইকুয়েশনে আপনারা দেখবেন যে গামা ইউজ করা হয়, এবং এই কেসেও আপনার যেমন আগের কেসে যেটা ছিল যে আমাদের গামা স্কোয়ার ভ্যালুগুলো আমরা অ্যাড করে 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 সেটা স্মুথিং করেছিলাম, কিন্তু এই কেসে আমার ওল্ডের সাথে গামাটা সরাসরি মাল্টিপ্লাইড হবে প্লাস আমার লার্নিং, অর্থাৎ এখানে আমার ওয়েট নিউটা আসবে হচ্ছে সরাসরি গামার মাল্টিপ্লিকেশনের ফলে। এই গামাটার মাল্টিপ্লিকেশনের ফলে সে একটা এডিশনাল মোমেন্টাম পাবে, যেটা তাকে লোকাল মিনিমা থেকে বের হয়ে আসার সুযোগ দিবে। কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই জায়গায় তো তাহলে সেম প্রবলেম হবে, কিন্তু তার যে মোমেন্টাম, সে এখানে হয়তো বা একটু উপরের দিকে যাবে, সমস্যা নাই মোমেন্টামটা থ্রোতে,
বাট স্টিল সে কিন্তু আবার কাম ব্যাক করবে এখানে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমার মোমেন্টামটা আমি একই রেটে রাখি সব সময়, তাহলে কি হবে? তাহলে সে গ্লোবাল মিনিমা ক্রস করে এখানে গেল, দেন সে এখানে আসলো, আবার ক্রস করে যাবে না এখানে, আবার সে এখানে আসবে, বিকজ অফ দ্য মোমেন্টাম। তাহলে আমার এখানে কি করতে হবে? এখানে এডিশনাল একটা স্ট্র্যাটেজি অ্যাড করতে হবে, যেটা মোমেন্টামটা বা লার্নিং রেটটা শুরুর দিকে হাই থাকবে, বাট গ্র্যাজুয়ালি যখন সে যত সামনের পকের দিকে যাবে, যত সে ডিসেন্ডিং হতে থাকবে, তত আমার লার্নিং রেটটা যেন রিডিউস হয়। তাহলে এটা কি এই প্রবলেমটাকে সলভ করবে মনে হচ্ছে আপনাদের? মোমেন্টাম যেটা আমাকে এদিক সেদিক নিয়ে যাচ্ছিল, এখন সে যদি এইখানে ফোর্সে আমার লার্নিং রেট হচ্ছে ফর এক্সাম্পল 0.9, ফর এক্সাম্পল এখানে আমার লার্নিং রেটটা হচ্ছে 0.9, তো যত নিচের দিকে নামতেছে লার্নিং রেটটা কমে কমে আসতেছে, এবং এই জায়গায় এসে আমার লার্নিং রেট হয়ে গেল 0.01 ফর এক্সাম্পল। তাহলে দেখেন গ্লোবাল মিনিমাতে যখন সে আসবে, তার মোমেন্টাম সে শুরুতে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি রিডিউসড হয়ে গেছে, যার ফলে যে বাউন্সিং হিয়ার এন্ড দেয়ার সেটা আর হচ্ছে না। তাহলে যে কাজটা সেই সেই কাজটা করার জন্য যে অপটিমাইজার টাকে নিয়ে আসা হলো, সেই অপটিমাইজারটা হলো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট অপটিমাইজার, যেটাকে বলা হয় অ্যাডাগ্রেড। এই অপটিমাইজারটার নাম হলো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। অ্যাডাপটিভ কেন? বিকজ এর লার্নিং রেটটা অ্যাডাপটেশন আছে, অর্থাৎ এই লার্নিং রেট শুরুতে যেটা শুরু করে সেটা নিয়ে পুরো প্রসেসটা সে কন্টিনিউ করে না। তাহলে অ্যাডাগ্রেডে ওয়েটগুলো অ্যাডজাস্ট হয়, তাহলে কিভাবে? সেখানে ওয়েট নিউ থাকে, সেই ওয়েট নিউটার সাথে আমাদের সেম ওয়েতে ওয়েট ওল্ড থেকে আমার মাইনাস হয় লার্নিং রেট এবং ডেরিভেটিভস। এই লার্নিং রেটটা ডিফারেন্ট ইন্ডিকেট করার জন্য ফার্স্টে আমরা এই লার্নিং রেটটাকে দিলাম লার্নিং রেট স্টার। ফর এক্সাম্পল লার্নিং রেট স্টার দিলাম। এই লার্নিং স্টার রেটটা আমার লার্নিং রেট স্টার আগের লার্নিং রেটের সাথে ডিফারেন্স কি? আগে তো লার্নিং রেট ফিক্সড থাকতো। এখন এটা পরিবর্তন হবে। হ্যাঁ, এখন একটা অর্থাৎ পরিবর্তন হবে। ওর হচ্ছে অ্যাডাপটেশন আছে, সে অ্যাডাপটিভ। সো এই নিউ লার্নিং রেটটা আসলে, এই নিউ লার্নিং রেটের ফর্মুলাটা হচ্ছে আমার প্রিভিয়াস লার্নিং রেট, প্রেপ দিয়ে লিখি, প্রিভিয়াস লার্নিং রেট রুট, এখানে একটা ইয়ে আসলো, আপনার টার্ম আসলো ফর এক্সাম্পল আলফা নিউ প্লাস অ্যাপসিলন। এখন এই জায়গায় এপসিলন হচ্ছে একটা স্মল পজিটিভ নাম্বার, এগুলা কিন্তু আপনারা হাইপার প্যারামিটারে পাবেন। আমরা যখন মডেলে অ্যাপ্লাই করব তখন কিন্তু এপসিলন বললে আপনার বুঝতে হবে যে এই এপসিলন এর ইমপ্লিকেশন কোথায়, ঠিক আছে? এটা বাড়ালে কমালে কোথায় কি হচ্ছে। এই এপসিলনটা এটা হচ্ছে একটা স্মল পজিটিভ নাম্বার। এই এপসিলনটা এটা নিয়ে আসা হয় কারণ এই লার্নিং রেটটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে আমার ওভারঅল লার্নিং রেট 0 হয়ে যায়। তো এইটাকে কখনো 0 হতে না দেওয়ার জন্য এখানে একটা স্মল পজিটিভ নাম্বার নিয়ে আসা। এখন খেয়াল করে দেখেন যে আমার এখন আলফা নিউটাকে যদি আমরা বোঝার জন্য আলফা নিউটার ইকুয়েশন কি সেটাও তো জানা দরকার। সেটা হচ্ছে সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 1, আর হচ্ছে প্রিভিয়াস পর্যন্ত। আমি তো আই ইকুয়ালস টু 1 মানে নিউটা, তার সাথে প্রিভিয়াস পর্যন্ত সবগুলোর ডেরিভেটিভস এর স্কোয়ার। আমাদের এই যে ডেরিভেটিভস আছে, ডেরিভেটিভস এর স্কোয়ার গুলো নিয়ে তার যোগফলকে আমরা বলতেছি আলফা নিউ। ওকে, আগের ক্ষেত্রে হতো আলফার সাথে সরাসরি ডেরিভেটিভ যুক্ত হতো, এখন আলফা নিউ টার্ম আসলো যেখানে ডেরিভেটিভস গুলোর স্কোয়ারের যোগফল নিয়ে আলফা নিউ হচ্ছে। তার মানে আমি যত সামনের দিকে যাচ্ছি তত আমার এই যে আলফা নিউ ভ্যালু
সেটা আমার বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে? এটা সামেশন স্কোয়ারের কারণে এই ভ্যালুটা আমার বড় হতে চায়। এই বড় হবে। আলফা নিউ আমার যত বড় হবে, আমার এটা তো আমার ফিক্স লার্নিং রেট প্রিভিয়াস, রাইট? তাহলে আমার জি, এই ভ্যালুটা কি হবে? ছোট হতে থাকবে। তাহলে এইটা যদি বড় হতে থাকে, এই ভ্যালুটা আমার ছোট হতে থাকবে। তার মানে দেখেন আমার নিউ লার্নিং রেটটা গ্র্যাজুয়ালি কি ডিক্রিজিং অর ইনক্রিজিং? ডিক্রিজিং। তার মানে সে একটা মোমেন্টাম সহ যদিও সে বড় লার্নিং রেট নিয়ে শুরু করেছে, বাট গ্র্যাজুয়ালি যখন সে গ্লোবাল মিনিমার দিকে যাচ্ছে, তত বিকজ অফ দিস এফেক্ট সে তার লার্নিং রেটটা কমতেছে ধীরে ধীরে, কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে এত ছোট হচ্ছে যে সে গ্লোবাল মিনিমা থেকে আর কি বের হচ্ছে না। কিন্তু এই অ্যাডা গ্রেডেরও একটা আসলে প্রবলেম আছে। ওকে, সো প্রবলেম এটাতে যেটা হচ্ছে যে আমরা বলছি যে এটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায় আলফা নিউ, রাইট? সো আলফা নিউ যদি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, তাহলে এটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা সময় হবে যে এটা তো একদম মানে খুবই ছোট হয়ে যাবে, নিয়ার টু জিরো। তো আমাদের এই ফেজটা যদি এই জায়গায় হয়ে যায় করছে, তাহলে কি হবে বুঝতেই পারছেন। এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার মানে হিউজ সময় লেগে যাবে। তো আমরা তার যে আনকন্ট্রোলড সে রিডিউসড হয়ে যাচ্ছে লার্নিং রেট, সেটাকে আমরা আসলে কন্ট্রোল করতে চাই। আমরা আমরা চাই সে গ্র্যাজুয়ালি কমুক, শুরুতে একটা ভালো নাম্বার দিয়ে শুরু করুক। অর্থাৎ শুরুর দিকে আমরা চাই না যে, আমরা চাই ভালো ভালো স্টেপ নিবে শুরুর দিকে, দেন যত নিচের দিকে নামতে থাকবে ধীরে ধীরে তার স্টেপ গুলো ছোট হয়ে যাবে। কারণ আমরা আমরা আশা করছি যত নিচে নামছে সে গ্লোবাল মিনিমাম দিকে চলে আসছে। কিন্তু এই কাজটা যদি সে খুব উপরের দিকে শুরু করে দেয়, তাহলে তার নিচে আসতে প্রচুর সময় লাগে। তো এই আপনার প্রবলেমটা তো বুঝতে পারছেন। অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট একটা প্রবলেম সলভ করেছে, ওই যে অ্যাক্টিভেশন ফাংশন গুলো আমরা যেভাবে ডিসকাস করেছিলাম, প্রত্যেকটা অ্যাক্টিভেশন ফাংশন একটা সলিউশন হলো এডিশনাল একটা প্রবলেম নিয়ে এসেছিল। তো অ্যাডাপটিভ গ্রেডিয়েন্টও একটা একটা প্রবলেম বা কে সলভ করেছে, বাট স্টিল সে একটা নিজেই একটা নতুন প্রবলেম নিয়ে এসেছে। তো সেটা সলভ করার জন্য যে আমাদের যে আমরা যে ইয়েটা কথা বলবো সেটা হচ্ছে এডা ডেল্টা একটা অপটিমাইজার। তো এডা ডেল্টাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশন একটু চেঞ্জেস, অর্থাৎ আমরা আগের যে ইটা নিউ ছিল, ইটা স্টার বলেন, ইটা স্টারের মধ্যে আমাদের নিচে ছিল আলফা নিউ, এখন সেখানে একটা ওয়েটেড অ্যাভারেজ নেওয়া হচ্ছে ইনস্টেড অফ আলফা নিউ প্লাস অ্যাপসিলন। আমার ঠিকই থাকছে, তার কাজও সেম, এবং এখানে আমার এটা প্রেপস অর্থাৎ প্রিভিয়াস লার্নিং। এখন আমরা এই অ্যাভারেজটা যদি আমরা একটু ফর্মুলাটা দেখি, এটার ফর্মুলাটা হচ্ছে গামা, তারপরে আমার এই ওয়েটেড অ্যাভারেজটা প্লাস 1 মাইনাস গামা ডি স্কোয়ার। তো এখানে চেঞ্জেসটা হচ্ছে আমার সরাসরি আগে ডি স্কোয়ার যে ইয়েটা ছিল, ইম্প্যাক্টটা ছিল বেড়ে বেড়ে, সেই ডি স্কোয়ারের ইম্প্যাক্টটাকে আমরা কি করছি, লক করার ট্রাই করছি থ্রু 1 মাইনাস গামা। কিভাবে সেটা লক করছি? ফর এক্সাম্পল, এখানে যদি আমি 0.95 বসাই, অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজের 0.95 অর্থাৎ 95% নিচ্ছি, আর ডি স্কোয়ার অ্যাকচুয়ালি নিচ্ছি কি 0.05। বিষয়টা কি বুঝা গেল? তাহলে যে খুব অ্যাব্রাপ্টলি আমার ডি স্কোয়ার বেড়ে আমার আলফা নিউকে বাড়াচ্ছিল, এখন সেখানে আমরা একটা কন্ট্রোল মেকানিজম সেট করলাম। সেই কন্ট্রোল মেকানিজম আমাদের ডি স্কোয়ারকে 5% ইনক্রিজ হতে দিচ্ছে, ফর এক্সাম্পল খুবই ছোট অ্যামাউন্টের ইনক্রিজ হতে দিচ্ছে, এবং নতুন ইয়েতে ইম্প্যাক্ট রাখার সুযোগ দিচ্ছে ডি স্কোয়ারকে, যেখানে আগের ওয়েটেডটাকে বেশি দেওয়া হচ্ছে, যার ফলে এই ভ্যালুটা আগের মতো খুব অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করতে পারছে না।
এটা যেহেতু খুব অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করতে পারছে না, ইনক্রিজ করছে কিন্তু অ্যাব্রাপ্টলি করছে না, সো এই যে ভ্যালুটা সেটাও খুব অ্যাব্রাপ্টলি রিডিউস হচ্ছে না। তাহলে আগে আমার লার্নিং রেটটা যে সময়টা পেত ওই জায়গায় আসতে, কোন জায়গায়, যেখানে আমার লার্নিং রেট জিরোর কাছাকাছি চলে আসে, সেই জায়গায় আসার জন্য অ্যাডা ডেল্টা থ্রোতে আরেকটু বেশি সময় আমরা পাচ্ছি। বেশি সময় পাওয়া মানে কি, আমরা গ্লোবাল মিনিমার আরো কাছাকাছি পৌঁছে যাচ্ছি। কথাগুলো কি লিঙ্ক করতে পারছে না আমার কথাগুলো? এটা লিঙ্ক করতে পারলে ইউ আর ডান আজকের মতো। আমার ভাই হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে গামার সাথে যে আমরা ওয়েটেড অ্যাভারেজটি নিচ্ছি, এটা কি আমার আগের স্টেপের ওয়েটেড অ্যাভারেজটা হচ্ছে হ্যাঁ এটা যেটা এটা প্রশ্নের মধ্যে আছে? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। আর আমরা ডি স্কোয়ার কে এখানে কন্ট্রোল করছি, যার ফলে আমার কি হচ্ছে, আমার এখন লার্নিং রেট যেটা অ্যাডাপটিভ লার্নিং রেট সেটা আমার রিডিউস হচ্ছে ঠিকই, সেই বেনিফিটটা আমরা ধরে রেখেছি। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা ছিল সেটা খুব অ্যাব্রাপ্টলি ফল করছিল, সেটাকে আমরা এই কন্ট্রোল মেকানিজমের থ্রুতে বন্ধ করে দিয়ে আমরা গ্লোবাল মিনিমামের আরো কাছাকাছি অবস্থায় গিয়ে সেই জায়গায়, এখনো যে এই জায়গায় সে পৌঁছাবে না তা কিন্তু না, পৌঁছাবে, বাট আমরা মোর কনফিডেন্ট যে এখন সে গ্লোবাল মিনিমামের আরো কাছে যেতে পারে। এবং গ্লোবাল মিনিমামের কাছে গিয়ে যদি সে কিছু সময় নেয়, এটা কস্ট ইফেক্টিভ, তাই না? এখন ধরেন আপনার আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, সিলেট যাবেন, এখন সায়দাবাদে ট্রাফিক জ্যামে থাকার চেয়ে চিটাগং এর একদম স্টেশনের ওখানে গিয়ে ট্রাফিক জ্যামে থাকা তো আরো বেশি রাইট? কারণ সায়দাবাদের ট্রাফিক জ্যামে আটকা পড়লে তো দেখা যাবে আপনি ফ্রাস্ট্রেটেড, কি করবেন, কোনো ডিসিশন নেওয়ার স্কোপ নাই। কিন্তু চিটং এ 15 মিনিট ডিস্টেন্সে যদি ট্রাফিক জ্যামে পড়েন, হয়তো আপনি চিন্তা করলেন যাতে বাস থেকে নেমে হেঁটেই চলে যায় বাকি। আই মিন চিটগং। সো এই যে মানে যে আপনার যে একটা এক্সপেন্স বা সবকিছু কনসিডারেশন করে এটা আপনার জন্য মোর প্রিফারেবল। সো স্টিল এইটা মানে নট লাইক যে ওয়ান অফ দ্য বেস্ট। আমি তো সেটা বললাম যে নেক্সট সেশনে আমরা আরো দুটো অপটিমাইজার নিয়ে কথা বলবো। স্টিল ওই জিনিসটা কিন্তু রয়ে যায় যে কোন অপটিমাইজার আমরা ইউজ করব, নট নেসেসারিলি এমন না যে এসজিডি কেউ কখনো ইউজ করবে না। গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে অ্যাক্টিভেশন ফাংশন নট নেসেসারিলি রেলু কেউ ইউজ করবে না, তো এই ক্ষেত্রেও সেম, বেসড অন ইউর প্রজেক্ট, ইউর নেসেসিটি। আপনি এখন আপনার বেনিফিটটা হচ্ছে কোন অপটিমাইজার ইউজ করলে কি ডিসঅ্যাডভান্টেজ এবং কি অ্যাডভান্টেজ, সেটা আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। দেন বেসড অন ইউর প্রজেক্ট, মডেলের আউটকাম, কি রেজাল্ট পাচ্ছেন, কোন দিকে আপনার মুভ করতে হবে, এই সমস্ত বিষয় অ্যানালাইসিস করে আপনার ডিসিশন নিতে হবে আপনি কোন অপটিমাইজারটা ইউজ করবেন। এবং অপটিমাইজার তো হিডেন লেয়ারের একটি অ্যাক্টিভেশন ফাংশনের মতো না যে আপনি মাল্টিপল অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছেন। অপটিমাইজার পুরো মডেলটাকে কম্পাইল করার সময় আমরা কিন্তু অপটিমাইজারটাকে ইউজ করছি। সো এই ডিসিশনটা অনেক ইম্পর্টেন্ট, আপনার মডেলের জন্য কোন অপটিমাইজারটা ইউজ করবেন। তো সোফার আমরা যেটা বলতে পারি যে আমাদের একটা বেসিক মডেলের অলমোস্ট আমরা সবটুকুই কভার করে ফেলেছি। শুধুমাত্র অপটিমাইজার পার্টে আমরা দুটো এডিশনাল অপটিমাইজার নিয়ে কথা বলবো। আর আমরা এরপরে আমরা আমাদের যে দুটো জিনিস রয়ে যায় সেটা নেক্সট দুটো অপটিমাইজারের পরে আমরা সেই দুটো জিনিস কভার করে ফেলবো। সেটা হচ্ছে আমাদের সফটম্যাক্স একটা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কথা বলার কথা, বিকজ সেটা আমাদের দরকার পড়ে মাল্টি ক্লাস প্রবলেমের জন্য সফটম্যাক্স। এবং আমরা আদার লস ইন্ডিকেটর গুলো নিয়ে কথা বলবো। আমরা শুধুমাত্র বাইনারি কনসেন্ট্রেট দেখেছি, রাইট? সো আমরা আদার লস গুলো দেখে নেক্সট ক্লাসে আমরা ধরে নিব যে আমাদের বেসিক ডান। দেন আমরা এরপর থেকে আমরা আসলে মডেলেই কাজ করব, ঠিক আছে? তো ওই দিন আহমেদ ভাই একটা প্রশ্ন করেছিলেন, আমি হয়তো ডিসক্রিপটিভ ওয়েতে আপনাকে সেটা আনসার করেছিলাম যে রিগ্রেশন, কন্টিনিউয়াস রিগ্রেশনের ক্ষেত্রে, সো সেটার ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম যে
এই জায়গায় আসলে যে জেডটাকে আমরা রিসিভ করি সেই জেডটাকে আমরা অ্যাজ ইট ইজ আসলে আউটপুট হিসেবে ছেড়ে দেই। হ্যাঁ, কারণ এটা আমাদের করতে হবে বেসড অন দ্যাট, বিকজ আমাদের স্পেসিফিক নাম্বার দরকার। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যে অ্যাক্টিভেশন ফাংশনটা আসলে ইউজ হয় সেটা হচ্ছে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, অর্থাৎ যেটা সেটাই, ভ্যালু যেটা সেটাই। তো এটা আমাদের যদি কখনো আমরা এই ধরনের প্রবলেম সলভ করব যেখানে হচ্ছে সিএসভি ফাইলে আর কি, যেখানে হচ্ছে মাল্টিপল কলাম হচ্ছে মাল্টিপল ফিচার ইন্ডিকেট করে এবং আমাদের একটা টার্গেট ভ্যালু থাকবে, যেটা আপনারা মোস্ট অফ দ্য কেসেস আপনারা ইমেজ নিয়ে কাজ না করলে এই ধরনের প্রবলেম নিয়ে কাজ করবেন। যেমন আহমেদ ভাই যদি সয়েলের কোনো একটা কিছু বা আপনার আপনার সয়েলের প্রবলেম নিয়ে কাজ করতে হয়, প্লাস আপনার আরেকটা কি যেন প্রজেক্টের কথা বলছিলাম, আর্টকোয়েক। জি, তো এই কাছে এইসব এরকম মানে খুব কমপ্লেক্স একটা ডেটা আছে। ইনশাল্লাহ আমরা যদি এরকম আমার ইচ্ছা আছে ওই ডাটা নিয়ে আমরা একটা কাজ করব। ডেটাটা আসলে খুব ইন্টারেস্টিং এবং আমার মনে হয় এটা নিয়ে আমরা অবশ্যই একটা কাজ করতে পারি। 100%, 100% আমরা আমরা মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা আসলে ইমেজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সয়েলের হচ্ছে। কি ইমেজ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, না, সয়েলের কি ইমেজ না, ইমেজটা কি? ওটা নিউমেরিক্যাল ডেটা সব কয়টা। হুম 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 ও আচ্ছা। হুম হুম, সেটাই বলছি আর কি, যে এখানে ফিচার থাকবে, ধরেন একটা কলামে ফিচার 1 ফিচার 2 এবং এখানে আমাদের হচ্ছে টার্গেট যেটা আমরা প্রিডিক্ট করতে চাই, এই ফরম্যাটে ডেটাটা থাকবে। তো সেটাও আমরা ডিপ লার্নিং ইউজ করব, এবং প্যারালালি আমরা আদার মেশিন লার্নিং ইউজ করব টু সি যে মেশিন লার্নিং এর চেয়ে আসলে ডিপ লার্নিং বেশি ইফেক্টিভ কিনা। ডিপ লার্নিং ইউজ করার একটা বেনিফিট, সরি ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটার এক্সপ্লেইনেবিলিটি। এক্সপ্লেইনেবিলিটি খুব কম আসলে। কেন সে ডিসিশনটা নিল, এই জায়গায় মেশিন লার্নিং এর মডেলগুলোর যেভাবে আপনাকে এক্সপ্লেইন করবে প্রত্যেকটা ফিচারের মধ্যে কোনটাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে, মেশিন লার্নিং মডেল থেকে আপনি খুব ইজিলি সেটা বের করে নিয়ে আসতে পারবেন। ফরসে আপনার 4টা ফিচার আছে, একটা টার্গেট। এই টার্গেটটাকে প্রিডিক্ট করার জন্য 4টা ফিচারের মধ্যে কোন ফিচারটা বেস্ট, কোন ফিচারটা সেকেন্ড বেস্ট, কোনটা কিভাবে চেঞ্জেস হলে আমার টার্গেট চেঞ্জ হচ্ছে, এই সমস্ত এক্সপ্লেনেবিলিটি মেশিন লার্নিং মডেলের থাকে। এটা বেনিফিট। আর ডিপ লার্নিং এর ক্ষেত্রে এটা আন্ডারস্ট্যান্ডিং অনেক কমপ্লেক্স। আসলে আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে হয় না, আমরা ব্ল্যাক বক্স যে বলি, অনেক ক্ষেত্রে আমরা আসলে জানি না কেন সে এটা বলছে। কিন্তু তার আবার একুরেসিটা একটু বেটার বিকজ অফ দ্য কমপ্লেক্সিটি ইন দ্য মডেল। তার একুরেসি ভালো মেশিন লার্নিং এর ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এমনও দেখতে পাবো হয়তো যে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর চেয়েও ভালো করছে। সো আজকের মতো এইখানে আমরা সেশনটা শেষ করব। নেক্সট সেশনের জন্য অবশ্যই কুইজ থাকবে। আমি এবার রাখি নাই কারণ খুব শর্ট টপিকস ছিল, তেমন বেশি টপিকস ছিল না। নেক্সট ক্লাসে এই দুটো অ্যাক্টিভেশন ফাংশন এবং অপটিমাইজার গুলো অ্যাড করে একটা কোয়েশ্চেন হবে। এই তো, আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে সেশন শেষ করব।